ফাইনাইট ক্যারি এগুলো নিয়ে করে এইদিকে দেখো স্টেটমেন্ট কনক্লুশন এদিকে দেখো স্টেটমেন্ট কনক্লুশন মানে কি বলবো দেখি একটা স্টেটমেন্ট না থাকবে কি বয়ান বয়ানের ভিত্তিতে তোমার যেটা আছে সেটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে হবে মানে ভালো করে দেখো যদি বলে অল বি ইজ সি মানে কি মনে করো দেখি সব বি হয় সি তারপর তুমি এটা কিভাবে লিখতে পারো সি এর মধ্যে নেই সি এর মধ্যে এর মধ্যে কোই কসি এসে দাও তাহলে অল বি প্রথমে আমি একটা বি লিখলাম অল বি হয় এবার এখান থেকে কি বলা যদি বলা এখান থেকে সাম সিরিজ বি হবে সাম সি কেন হবে না সাম সি ইজ বি সাম সিরিজ বি হ্যাঁ হয় অবশ্যই হবে কেন হবে না কারণ কিন্তু সি বি না হ্যাঁ অবশ্যই অল বি ভালো করে শুনুন বুঝতে পারছেন মাথার মধ্যে ভালো করে ঢোকাও আর এটা হচ্ছে ভোকালে এখান থেকে পরে পরীক্ষা 1 নাম্বার তো অবশ্যই পড়বে রিজনিং এই যে দেখো তোমাকে যদি বলা হয় এইটা টোটাল একটা বল আছে এই যে দেখো এটা টোটাল একটা বল আছে সি বল বি বলটা হচ্ছে সি বলের মধ্যে আছে মানে আমরা যে বেয়ারিং দেখি না বেয়ারিং এর মধ্যে হচ্ছে ছোট ছোট কি সব যে থাকে সাইকেলের মধ্যে থাকে না বেয়ারিং থাকে অ্যাকচুয়ালি এটা ঘুরে বলে সেজন্য করে চাকা এগিয়ে যায় তা অল বি সি মানে কি এটা পুরো বেয়ারিং এর মধ্যে তো অবস্থিত এই যে জায়গাটা বেয়ারিং এর মধ্যে অবস্থিত তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি এইটা আমি বি নাম দিলাম আর এটা আমি সি নাম দিলাম তাহলে সমস্ত বি সি এর মধ্যে অবস্থিত এবার দেখো আমি যদি বেয়ারিংটা কেটে দিই তাহলে এটা সি এবার তার মধ্যে আমি এটুকু রাখলাম এবার দেখো এই যে বিটা আছে সেটা সি এর মধ্যে অবস্থিত না অবস্থিত না তাহলে তুমি কেন বলছো না সাম বি সি ইজ বি হবে না কিছু সি তো বি এর মধ্যে আছে রে বাবা এইটুকু জায়গা তো সি এর এইটুকু সি তো পুরোটা জায়গা আর এইটুকু জায়গা তো সি এর সি মানে এটা পুরো এইটুকু জায়গা তো বি হলেও তো সি এর মধ্যে তো আছে তার মানে আমি এখান থেকে বলতে পারি সাম সিরিজ বি মানে কিছু সি হয় বি তুমি বুঝতে পেরেছো না পারো বুঝতে পেরেছো আরো বুঝতে পারো কি করতে পারি তোমার জন্য চারের মধ্যে ক্লোই এটা পুরো ভর্তি জল আছে ঠিক আছে এটা পুরো ভর্তি জল আছে এর মধ্যে দিয়ে অ্যালকোহল ভালো করে দেখ এর মধ্যে আমি একটা কাঁচের টিউব দিয়ে দিলাম তাহলে বলো তো দেখি কাঁচের টিউবটা এই বড়ের মধ্যে আছে তাহলে কাঁচের টিউবের যে কোনো অংশ এই বড়টার মধ্যে আছে কারণ কাঁচের টিউব আমি একটা হচ্ছে পি ধরলাম একটা হচ্ছে কিউ তাহলে দেখো পিটা কি সমস্ত কিউর মধ্যে আছে এবার তুমি ভাবো আমি কি করলাম যে এইটা তুলে দিলাম এটা তুলে দিলাম তাহলে আমি এবার কি পাচ্ছি সমস্ত কিউ হ্যাঁ ভালো করে সমস্ত কিউ পাচ্ছি তো এবার আমি এইটুকু অংশ কার জন্য রেখেছিলাম পির জন্য তাহলে এই যে কিউর এইটুকু অংশ তো পি তাহলে কিউর কিছু অংশ তো পি এর মধ্যে তো আছে তাহলে এবার বুঝতে পারলে কিছু অংশ কিউর কিছু অংশ পি তাহলে সেই জন্য বলে সাম কিউ ইজ পি ব্যাপারটা বোঝা গেছে না যায় এই সাম মানে কি কিছু পুরো এইটা কিউর মধ্যে আছে তার কি হ্যাঁ অবশ্যই এইটা পার্ট তো কিউর তো এটা পার্ট মানে আমি যদি এরকম আমি পার্ট যদি এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 2 নম্বরটা কিউর মধ্যে আছে আবার এই যে 2 নম্বর এই যে 2 নম্বরটা এই কিউর কিছু অংশ আবার 2 নম্বরের মধ্যে আছে এটা তো সিম্পল এই যারা অনলাইনে আছে ভালো করে দেখো স্টেটমেন্ট করব এবারে বলো তো দেখি নো বি সি যদি বলা হয় ভালো করে শুনো নো বি
ইজ সি, মানে কোনো বি সি নয়, মানে কি কোনো বি নয় সি নয়, তাহলে এটা বি আলাদা এটা সি আলাদা। এই ভালো করে শোনো তুমি, এরা কি বলছে নো বি সি মানে কি কোনো বি সি নয়, তাহলে বি আলাদা আবার সি ও আলাদা। আবার যদি কেউ যদি বলতো নো সি ইজ এ, কোনো সি এ নাই, তাহলে কি বলতো আমি এটা দিলাম আলাদা। এবার যদি তোমাকে এখানে স্টেটমেন্ট দেয় কনক্লুশন দেয় যে সাম এ চুপ করো সাম বি ইজ এ, দিয়ে হচ্ছে সাম সি ইজ বি, তিন নম্বরটা কি বলেছে আর যাই হোক বলছে এই দুটোর মধ্যে বলো সাম সি ইজ বি, সাম সি ইজ বি যদি আমি কিছু লিখি তাহলে কি লিখতে পারবো, এটা আলাদা দাও, এটা ডায়াগ্রাম দেখো সাম যদি সাম বি ইজ এ হবে কি বি এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই তো এদিকে দেখো সাম সি ইজ বি, সি ইজ বি, তাহলে বি এর সঙ্গে সি এর কোনো সম্পর্ক নেই। এবার যদি তোমাকে বলা হয় এখান থেকে যদি ভেন ডায়াগ্রাম আঁকো তাহলে কি হবে বলতো দেখি সাম বি ইজ এ, মানে ভালো করে দেখো কিছু বি এর কিছু অংশ এর মধ্যে অবস্থিত, তাহলে কি বি আর এ, এই যে জায়গাটা এই জায়গাটা তো কিছু বি এর অংশ আছে আবার কিছু এ এর অংশ আছে, এইটা কি এটা হচ্ছে কমন পার্ট বলা হয়, তাই তো। এবার যদি একই বলা হয় সাম সি ইজ বি, তাহলে আমি কি লিখলাম সাম এটা সি আর এটা বি, তাহলে সাম সি ইজ বি মানে কি এই যে অংশটা হচ্ছে সাম সি ইজ বি হবে আর বি সি হবে। আমি কেন এটা ইংরেজি করাচ্ছি ভালো করে শোনো, বাংলায় করালে তুমি মানে বুঝতে পারবে না। আমি এইটুকু বলে তোমরা এখন বড় বড় পরীক্ষা দেবে বিশেষ করে সেন্ট্রাল লেভেলের পরীক্ষা দেবে, মানে কি এসএসসি সিজিএল হতে পারে, এমটিএস হতে পারে, এমটিএস মাধ্যমিক, সিএইচএসএল কি হবে উচ্চ মাধ্যমিক, সিজিএল গ্র্যাজুয়েশন লেভেল, এবারে বিভিন্ন রেলের বিভিন্ন পরীক্ষা আছে, মাধ্যমিক আছে, এইচএস আছে। এবার ওইখানে কি হয় দুটো ভাষায় কোশ্চেন হয়, ভালো করে শোনো, এক এক হচ্ছে হিন্দি আর দুই হচ্ছে ইংলিশ, কিন্তু ওখানে বলা থাকে 14টা ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হবে, অবশ্যই 14টা ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হয়। তুমি পরীক্ষা যখন পেপার দেবে না তোমার টেক্সট বুকে যখন পেপার দেবে এখানে ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন থাকবে, এরকম দেখবে 14টা ভাষা ইংলিশ, হিন্দি, মারাঠি, কন্নড়, বাংলা, তারপরে এখানে তামিল, তেলুগু, আসামি সবকিছু থাকবে, ঠিক আছে। এবার এইখানে তুমি যখন বেঙ্গলি সিলেক্ট করবে না কিছু কিছু আছে তোমার অঙ্ক ঠিকঠাক বুঝতে পারবে, যখন রিজনিং বুঝতে পারবে, যখন বিশেষ করে যেমন রিলেশনে বি এ সি আর বি ই সি এইসব কিছু বুঝতে পারে না বাংলা, কারণ ডাবিং করা ওটা একসঙ্গে ফেলেছে গুগল টেক্সটে বা কিছু একটা জায়গায় ফেলেছে, ফেলে ওপরে ডাবিং করে দিয়েছে। তুমি দেখবে আমি তোমাকে আগের দিনে বলেছিলাম যেমন আমরা কি লিখি সাইন স্কয়ার থিটা মানে এরকম প্লাস কস স্কয়ার থিটা মানে এটার মানে ওখানে কি দেখবে তুমি ঘামড়ে যাবে সাইন 2 থিটা, এটা ব্যাপারটা কি গো এইগুলো সব ডাবিং করার ফলে কিন্তু বলছি। তুমি যখন ইংলিশ বা হিন্দিতে কোশ্চেন দেখবে তখন সাইন স্কয়ার থিটা দেখতে পাবে, সেই জন্য মানে অ্যাকচুয়ালি রিজনিংটা ম্যাথটা ইংরেজি পড়া দরকার, কিন্তু তোমরা এখন বাংলা শিখছো ঠিক আছে, তোমরা আস্তে আস্তে যখন পরীক্ষা দেবে না তোমরা ইংরেজিটা বুঝে যাবে, মনে হচ্ছে ওটা আমাদের শেখানোর দায়িত্ব তোমরা নিজে নিজে শিখে যাবে, তবে টার্মগুলো জানতে হবে। তাহলে সাম মানে কি কিছু আর ওয়ান মানে সমস্ত কিছু, তাই এইটুকু বুঝে রাখবে। এবার যদি বলা হয় ভালো করে শুনুন, এবার যদি বলা হয় যে ভেন ডায়াগ্রামটা ভালো করে শিখে রাখবে, কারণ তোমাদের ইংরেজি অঙ্ক বিভিন্ন ধরনের যখন ডাটা সাফিসিয়েন্সি করা হবে তখন এরকম করবে। তাহলে ভালো করে শোনো, যদি বলা হয় এটা শোনো, এটা কিন্তু তোমরা এই ভাষাটা শিখবে সাম এ ইজ নট বি, এটা মানে কি বলতো এটা বি নয় কিছু এ বি, এটা শোনো এই টার্মটা শোনো, এই টার্মটা একটু ভুলাবে আমি বলি শোনো, এখানে তোমরা কি বোঝা যায় আমার বাংলা মানে কি বোঝা যাচ্ছে কিছু এ বি নয়, তার মানে কিছু এ বি, অবশ্যই আমরা যদি বলতো কিছু এ বি নয় মানে কি আমরা কিছু এ বি নয়, তাহলে এই যে বি এর পার্টটা এর এ এর পার্ট আর এই বি এর পার্ট তো কিছু এ তো বি নয়, তার মানে কিছু তো এ আছে, কিন্তু সম্পূর্ণ ভুল এটা, কিছু এ বি নয় মানে টোটালি এটা মনে রাখতে হবে, এটা শোনো মানে কোনো এ বি নয়, আলাদা আলাদা। এটা তোমার বাংলা মানে তুমি উদ্ধার করবে দেখি এটা পারবে,
কিছু এ বি ভালো করে মানে এটা কিছু এ বি নয় মানে কি কিছু এ বি তো হ্যাঁ কি না আমি যদি এখানে এ আর বি যদি ডায়াগ্রাম করি কিছু এ বি নয় মানে কিছু এ তো বি আছে এইটুকু পোরশনটা আমি ধরতে পারি কিছু এ বি তার মানে এটা যদি ইংলিশে আমি করতে যাই তখন কি হবে সাম এ ইজ নট বি মানে সিম্পল কথা কোনো এ বি নয় বোঝা গেছে এইটুকু যদি বুঝতে পারো তাহলে আমার থেকে তোমরা ভালো বুঝবে এবার তোমরা খোলো খাতা খোলো যে কোশ্চেন দিয়েছে না কি দিয়েছে দেখো তার কটা দিয়েছে গো দুটো দিয়ে দিই আর ঠিক আছে চলো আমি দেখে নিচ্ছি এগুলো তোমরা করে রাখবে এগুলো বিভিন্ন চারটে টাইপের দিয়েছি আমি তুমি বুঝতে পেরেছো নাকি এইটা এটা আগে টাইম বলে দিচ্ছি আগে অঙ্ক করবে অঙ্ক করতে হবে টাইম বলে দিচ্ছি এই যারা অনলাইনে আছে তুমি শুধুমাত্র কমাও আমি জানি এখন প্রচন্ড গরম পড়েছে এনার্জি নেই কিন্তু করতে হবে তাহলে কি ওই যেটা চলে যাবো কন্টেন্টটা তোমরা কোথায় যাবে কোথায় আমি যদি বল জয়নগর তো আমিও যাবো ওইটা নিয়ে যাবেন সাড়ে ষোলো আচ্ছা আপনি চলে চলে বাড়ি যাবো হয়ে যাবে না সাম এ ইজ নট বি মানে কি কোন এ বি নয় বাংলা কথা এটা কিন্তু ইংরেজি ধরে রাখবে এই পাঠিয়ে দিয়েছি দেখো এবার তুমি যেটা সমস্যাটা তোমার কি আমি বলে দিচ্ছি সাম সাম এ ইজ বি এটা তুমি বলছিলে তো এনে দাঁড়া সাম এ ইজ বি এটা বলছিলে তাহলে ও আচ্ছা কিছু এ বি মানে কি সাম এ ইজ বি মানে কিছু এ তো বি এইটুকু অংশ কিছু এ বি হবে আবার কিছু বি এ হবে এবার অঙ্ক করে বুঝতে হবে প্রথম থেকে অঙ্কটা করে না কি দেখছো অঙ্ক করো তোমার একটু দেখো গানটা দেয়া বলছিল এই যারা আছে যে তমল আছে অঙ্কুর আছে চন্দনা আছে দেখো পাঠিয়ে দিয়েছি ওটা দেখো তো প্রথম থেকে স্টেটমেন্টটা পড়ো এক থেকে করো না পাঁচ থেকে করো এক থেকে করো এই এক থেকে করো এক থেকে করো একের দাগেরটা করো ভালো করে দেখো একের দাগেরটা বল কি জানোটা বল পেটাল 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 মানে কি পাপড়ি দেখো ভালো করে বলছে অল পেডাল আর ইয়েলো মানে কি এই যে দেখো অল পেডাল বলতে এটা পেডাল আর ইয়েলো মানে কি এটা ইয়েলো এবার কি বলছে অল ইয়েলো আর ফ্লাওয়ার মানে কি অল ইয়েলো আর এটা হচ্ছে তার মানে কি আমি দুটো মিলিয়ে করলাম ভালো করে দেখো অল পেডাল আর ইয়েলো আর অল ইয়েলো ইজ ফ্লাওয়ার তাহলে এখান থেকে যদি আমি বাংলা কথা যদি কেউ বলে যে কিছু ফ্লাওয়ার পেডাল হবে অবশ্যই কিছু ইয়েলো পেডাল হবে অবশ্যই হবে আবার যদি বলে সমস্ত পেডাল ইয়েলো অবশ্যই হবে অবশ্যই সমস্ত পেডাল ইয়েলো হবে সমস্ত পেডাল আবার ফ্লাওয়ার তাহলে ফ্ল্যাগটা বড় তার মধ্যে ইয়েলো তার মধ্যে পেডাল এবার তোমার কনক্লুশন কি বলছে বুঝতে পেরেছো না ভালো ভালো ডায়াগ্রামটা আঁকো প্রথমে কি বলেছে দেখো এই অল পেডাল আর ইয়েল তাহলে অল পেডাল আর ইউ এটা হচ্ছে পেডাল পেডাল করলাম অল পেডাল কি বলবো ইয়েলো আমি বলে অল বি সে মানে কি অল বি এটা হচ্ছে ইয়েলো এটা বুঝতে পেরেছো তার পরের লাইন কি বলছে অল ইয়েলো তাহলে অল ইয়েলো ইজ কি ফ্লাওয়ার এই তো এই ডায়াগ্রাম হয়ে গেল মানে অল ইয়েলো ফ্লাওয়ারের মধ্যে আছে বুঝতে পেরেছো না পারো মানে এই যে ইয়েলোটা পুরো ফ্লাওয়ারের মধ্যেই তো আছে আবার এই পেডালটা কি হচ্ছে আর ইয়েলোর মধ্যেই আছে তো সাইজ এবার তোমার কি কনক্লুশন বলেছে এবার তুমি দেখো বলছে কনক্লুশন কি বলছে একের দাগেরটা বলছে অল ফ্লাওয়ারস আর ইয়েলো অল ফ্লাওয়ারস আর ইয়েলো কি একদম নয় কে বলেছে সাম ফ্লাওয়ার আর ইয়েলো হবে অল কি করে হবে ছোট তো ইয়েলো আর ফ্লাওয়ারটা বড় তাহলে অল ফ্লাওয়ার কি ইয়েলো হয় অল ইয়েলো যদি ফ্লাওয়ার বলতে কি করবে সাম ফ্লাওয়ার হবে ইয়েলো তাহলে প্রথমটা কি ভূত দুই নম্বর তাকে কি বলেছে আরে ইয়েলো ফ্লাওয়ারটা তো বড় ইয়েলোটা তো ছোট তাহলে বড়টার মধ্যে ছোটটা সবসময় আমি কি বলবো ছোটটার মধ্যে বড়টা মানে তো ঠিক আছে কিন্তু বড়টার মধ্যে যখন ছোট থাকবে তখন সাম বলতে হবে সাম যদি বলে সাম ইয়েলো পেডাল অবশ্যই ঠিক তাহলে এবার দুই নম্বর কি বলছে অল ইয়েলো আর ফ্লাওয়ার অবশ্যই অল ইয়েলো ছোট ফ্লাওয়ারটা বড় তাহলে অল ইয়েলো ফ্লাওয়ার তাহলে দুই নম্বরটা কি ঠিক এবার আবার অপশন কি আছে প্রথমে এর নাম কনক্লুশন বলো মানে কোনো কনক্লুশন করো না এটা তো ভুল
2 নম্বর কি বলছে অনলি কম্পোনেন্ট 2 ফলো অবশ্যই অনলি কম্পোনেন্ট 2 হচ্ছে তাহলে নিশ্চয়ই কি বি থাকে আমার অ্যানসার অনলি কম্পোনেন্ট 2 ফলো মানে কি 2 নম্বরটা আমার কি এই বুঝতে পেরেছো একটা বোঝো তুমি বুঝতে পেরেছো না বুঝতে পারো কোনটা বুঝতে পারোনি বলো আরে লজ্জা করো না লজ্জা করে বলে চাকরি পাবে না লজ্জার মাথা খেয়ে বলো এই অনন্যা বুঝতে পেরেছো তুমি বুঝতে পেরেছো হ্যাঁ বলো এই কনক্লুশনে ওই জায়গাটা একটু বুঝিয়ে দিন না ওই অল ফ্লাওয়ার্স আর ইয়েলোটা ভালো করে দেখো আমি একটু আগে কি বললাম অল বি ইজ সি মানে ভালো করে দেখো এটা যদি বি হয় এর মধ্যে সি হবে তার মানে আমি এখান থেকে কনক্লুশন কি বলতে পারি অল বি সি বলতে পারি কিন্তু আমি যদি ঘুরিয়ে বলি অল সি ইজ বি হবে কি অল সি ইজ মোটে বি হবে না কারণ বি এর এইটুকু পার্ট তো সি এর মধ্যে আছে তার মানে কি সাম সি ইজ বি বলতে পারি সাম সি ইজ বি বলতে পারি কিছু সি বি এর মধ্যে আছে মানে আমি একটা কি বললাম ভালো করে দেখো তোমাদের একটু এইটুকু অন্তত শিখে রাখো মানে এটা যদি আমার একটা হচ্ছে ফুটবল খেলার মাঠ হয় একজন এক সাইডে ক্রিকেট খেলছে একজন ফুটবল খেলছে আর একজন কি হকি খেলছে আর এটা পুরো একটা ফিল্ড এই ফিল্ড এবার বলো কিছু এটা ফিল্ড এই মাঠের মধ্যে সমস্ত ফুটবল খেলার ফিল্ডের মধ্যে আছে ভালো করে শোনো এবার কি বলছে এবার এই যে এইটুকু তো ফিল্ডের মধ্যেই তো আছে মানে সাম ফিল্ড ইজ ফুটবল খেলা করছে মানে এইটুকু জায়গা তো ফুটবল খেলা করছে তার মানে কি এইটুকু জায়গা ফুটবল খেলার মধ্যে আছে কিন্তু ফুটবল খেলাটা কি হচ্ছে সমস্ত ফিল্ডের মাঠের মধ্যেই আছে ওটার মধ্যে কিছু থাকলে সামনে অবশ্যই কুয়োটার মধ্যে যখন কিছুটা থাকবে সেটাই সামনে বুঝতে পেরেছো এবার যদি আমি এখান থেকে করি অল পেটাল আর ইওলেটা করলাম অল ইওলে ফ্লাওয়ার এবার আমি এখান থেকে অল পেটাল ফ্লাওয়ার বলতে পারি অল পেটাল ইওলে বলতে পারি কিন্তু সাম ফ্লাওয়ার পেটাল বলতে পারি সাম ফ্লাওয়ার ইওলে বলতে পারি এইটুকুটা হচ্ছে বোঝে এটা কিন্তু বড় এটা ছোট এটা মেজো এক্সেলোটা সবার মধ্যে আছে তারপরে হচ্ছে ইওলোটা হচ্ছে মেজোটা সবার মধ্যে তারপর হচ্ছে বড়টা কি সবার বড় হবে ওর মধ্যে সবাই তো সবার একসঙ্গে থাকার চেষ্টা করবে ছোট সবসময় বড়কে জ্ঞান দিতে পারবে বড়রা ছোটদেরকে জ্ঞান দেবে আবার অবশ্যই কিছু হয় ব্যাপারটা বুঝতে পেরেছো তো এই চন্দনা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার এইটুকু বুঝতে পারো এটা বুঝতে হলে তো এইটুকু বুঝতে পারলে অঙ্ক শেষ তারপর দুই হাজার একটা করতে লাগি ওটা কি বি হবে ডি হবে হবে বি এই 2 নম্বর জায়গাতে দেখো ওয়াল কার্স আর জিপ এই ভালো করে এদিকে দেখাও পুষ্পেন্দুর ভাই নাম কি রামকৃষ্ণ দেখো তোমার জন্য একটু বুঝাচ্ছি দেখো এটা কার রাখলাম কি বলেছে অল কার্স আর জিপ তাহলে এটা কার হলো তাহলে অল কার্স কার মধ্যে আছে জিপের মধ্যে আছে না এখান থেকে তুমি কি বলতে পারো অল কার্স আর জিপ কিন্তু সাম জিপ ইজ কার এটা হবে কিছু জিপ কারের মধ্যে আছে ব্যাপারটা অল তো নেই এটা তো বড় এটা কি করে অল হবে কিন্তু এটা ছোটটা অল এর মধ্যে থাকতে পারে তারপরে কি বলছে অল জিপস আর ফোর হুইলার অল জিপস আর কি হবে ফোর হুইলার এটা কি ফোর হুইলার পর একই জিনিস প্রথমে কি বলছে কনক্লুশনটা বলছে অল ফোর হুইলারস আর কার্স অল ফোর হুইলার কার্স কি সাম ফোর হুইলারস কার এটা কি অল হবে কি অল হবে না এটা সাম কিছু কারের মধ্যে আছে সাম যদি অল কার আর ফোর হুইলার বলো তখন ঠিক হতো কিন্তু অল ফোর হুইলারস কার্স হবে না সাম বলতে হবে তার মানে নিশ্চয়ই এটা ভুল তারপর 2 নম্বর জায়গায় কি বলছে সাম ফোর হুইলারস আর জিপ অবশ্যই সাম ফোর হুইলারস আর জিপ কারণ নিশ্চয়ই এটা 2 নম্বরটা ঠিক এবার দেখো কনক্লুশন 2 ফলো কত নম্বর থাকে অপশনে আছে সেটাই বুঝতে পেরেছো এবার সোজা 5 নম্বর দাগে চলে এই চন্দনা তোমার বুঝতে পেরেছো অঙ্কুর এইখান থেকে অল ওই কনক্লুশনে যখন বলছে না ফোর হুইলস আর কার্স ওইখানটা থেকে বুঝতে অসুবিধা হ্যাঁ ভালো করে শোনো এইটা তো আগের বারেও বললাম দেখো অল কার্স আর জিপ অল জিপস আর ফোর হুইলার তাই তো এবার ভালো করে দেখো তো এই যে ফোর হুইলারটা কি এটা তো পুরো মাঠ এই মাঠের মধ্যে তো কারটা আছে তার মানে আমি এই কারটা এই মাঠের মধ্যে আছে আমি বলতে পারি
তাই তো? কিন্তু সমস্ত ফোর হুইলার কি কারের মধ্যে আছে? কারটা তো ছোট জিনিস। বারে বলে ছোট চন্দনা, কারটা তো ছোট জিনিস, ফোর হুইলারটা তো বড়। এই ছোটটা বড়র মধ্যে আছে, কিন্তু বড়টা কি সব ছোটর মধ্যে আছে? তখন নিশ্চয়ই একটা ছোট হলে তো তারপরে তুমি একটা বলকে কি করবে, একটা বলকে তুমি যদি একটা বাটির মধ্যে রাখো, তাহলে কি হবে? বলটা তো বাটির মধ্যে ঢুকে যাবে। এবার যদি বলা হয় বাটিটা বলের মধ্যে রাখো, তাহলে কি হবে কি? তাহলে নিশ্চয় বলটা তো বড় হতে পারবে। সিমিলারলি কারটা ফোর হুইলারের মধ্যে আছে, কিন্তু কিছু পরিমাণ ফোর হুইলার কারের মধ্যে আছে, কারণ মানে কি এটা তো পুরোটা বড়। এবার কিছু কারটা তো ছোট, কারণ সমস্ত কার ফোর হুইলারের মধ্যে আছে, কিন্তু সমস্ত ফোর হুইলার কি কারের মধ্যে আছে? কারণ এটা তো বড় জায়গা না, এর মধ্যে কি করে বলবো? বুঝতে পেরেছো এবার? হ্যাঁ হ্যাঁ এবার বুঝতে পেরেছি। এইটুকু বোঝো, এইটুকু একটু ভালো করে বোঝো, বুঝলে তোমাদের সব স্টেটমেন্ট কনক্লুশন শেষ। এটাকে বলে সিলোজিজম। এবার করো, পাঁচের দাগেরটা করো। পাঁচের দাগেরটা করো এবার। তুমি বুঝতে পেরেছো তোর নামটা কি? ওর নামটা কি? সুভাষ সরকার। তুমি বুঝতে পেরেছো তো? এবার তাহলে তো সমস্যা নেই। পুষ্পেন্দ্র ভাই রামকৃষ্ণ, হ্যাঁ স্যার, 4 নম্বর দাগে করো। 4 নম্বর কনসেপ্টটা বললি। 4 নম্বর করো। 4 নম্বর দাগেরটা করো। চন্দনা মন্দনা সব জানতে না, চন্দনা অঙ্কুর তমাল সব 4 নম্বর দাগেরটা করো। তারপর সীমা জানা 4 নম্বর দাগেরটা করো। 4 নম্বর দাগে কি বলছে? স্টেটমেন্টে কি বলছে? অল মানকি আর বেবুন। বেবুন বেবুন অল মানকিটা কি? এটা হচ্ছে মানকি। অল মানকি আর কি? বেবুন। তাহলে বেবুন। এবার কি বলছে? অল গরিলা আর বেবুন। বেবুনের ভিতরে আচ্ছা কি হবে তাহলে? এবার ভালো করে দেখো এটা। তাহলে আমি যদি এটা অল গরিলা আর বেবুন ভালো করে দেখো, এটা যদি মানকি হয়, এটা যদি গরিলা হয়, তাহলে অল গরিলা আর বেবুন হবে, অল মানকিস বেবুন হবে। কিন্তু কোন গরিলা কিন্তু মানকির সঙ্গে সম্পর্ক নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার তুমি স্টেটমেন্ট কনক্লুশন পড়ো। বেবুন 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 আরে সেই বেবুন সেই চাঁদের কামড়ে দেখো নি, বেবুন না কি বলবে? বেবুন একটা প্রাণীর নাম তো না? ল্যাস কাটা মাদর, সেই ভুলো বিড়াল না কি বলে? তো মাদর। আচ্ছা এবার কি বলছে ভালো করে শোনো। বলছে সাম মানকি আর গরিলা। সাম মানকি আর কি গরিলা কি? একদমই না। কিছু মানকি আলাদা, গরিলা আলাদা, তাহলে একদমই ভুল। 2 নম্বর থাকে সাম বেবুন আর গরিলা, অবশ্যই সাম বেবুন তো গরিলা অবশ্যই, তাহলে এটা 2 নম্বর ঠিক। বুঝতে পেরেছো? যারা অনলাইন আছে বুঝতে পেরেছো তো? এবার কোনটা কনক্লুশন? সিটটা হবে, সিটটা হবে, ঠিক আছে? এবার করো 6 নম্বর দাগেরটা করো। হ্যাঁ করো, 5 করো, যা খুশি করো। বুঝলে এটা রেলের বিশাল জিস্ট। আরে রেল এক্সাম আসছে, তোমরা মেয়েরা যারা হসপিটাল অ্যাটেন্ডেন্ট মারবে, ঠিক আছে, ডাইরেক্ট বিআরসি। বিআরসি হসপিটাল দেখেছো? কলকাতা যাতে গেছো, শিয়ালদা থেকে বেরিয়ে মেট্রো স্টেশন বেরিয়ে বাঁ দিকে গেলে যে আমরা বাস ধরি না, আগে যে বিগ বাস ছিল, এখন স্মার্ট বাজার আছে, ঠিক তার অপোজিট সাইড। এখন যে কলকাতা লন্ডন হয়েছে না, ঠিক তার অপোজিট সাইড। এই 5 নম্বর দাগে করো, যারা আছে 5 নম্বর দাগেরটা করো দেখি। বলছে অল ফ্রুটস আর ক্যাটস। ক্যাটের মধ্যে তাহলে অল ফ্রুটস আর ক্যাট, তাহলে অল ফুড মানে কি করবে? 5 নম্বর দাগ অল ফ্রুটস আর কি? ক্যাটের ভিতরে ঢুকবে অল ফ্রুটস আর ক্যাট, তাহলে অল ফ্রুটস আর ক্যাট হলো সমস্ত ক্যাট হচ্ছে ফুড ক্যাটের। অল লায়নস আর ক্যাট, তাহলে অল লায়ন আর, বুঝতে পেরেছো? সুভাষ সরকার। এবার দেখো কোনটা কি হবে। সাম ফুডস আর লায়ন, সাম ফুডস আর লায়ন একদমই না। 2 নম্বর দাগে কি বলছে? বলছে যে সাম ক্যাটস আর লায়ন, অবশ্যই সাম ক্যাটস আর লায়ন তো অবশ্যই, তাহলে 2 নম্বর কনক্লুশন ঠিক। 6 একটা দুটোই ভুল হবে বলছে, তাহলে কি নান
নো কনক্লুশন ফলোস হবে। সাতের দাগেরটা করো। এই যে অনলাইনে চন্দনা অঙ্কুর বুঝতে পেরেছো? সীমা হ্যাঁ স্যার। এবার করো ওইটা করো। স্যার হ্যাঁ বলো। সেটা ডি হবে। কোনটা? সেটা ডি তো। কোনটা পাঁচে? কনসেপ্টটা যেটা আর ডি অপশন দেখো না কোনটা করো। কনক্লুশন 2 করো। এবার কনক্লুশন 2 তে কোন অপশনটা আছে সেটা ডি। অবশ্যই ডি। এগুলো আমি আর বলবো না, এগুলো নিজে রাখো। এবার কোনটা? ছয়তে তো বলে দিন। ছয়টা বলে দেবো না? ছয়টা ঠিক আছে। এই ছয়টা দেখো প্রবলেম হচ্ছে, ছয়টা দেখো। ছয়টা দেখো বলছে সাম মেটাল আর আয়রন। তাহলে সাম মেটাল আর আয়রন, তাহলে এটা মেটাল হলে এটা হচ্ছে কি হবে? আয়রন হবে। সাম মেটাল আর মানে কিছু, এই যে কিছু অংশটা কি মেটালের মধ্যে আছে, আয়রনের মধ্যে আছে। ভালো করে শোনো, কিছু অংশটা মেটালের মধ্যে, রামকৃষ্ণ, কিছুটা মেটালের মধ্যে আছে, আয়রনের মধ্যে আছে। এবার কি বলছে? সাম আয়রন আর হেভি। হ্যাঁ, সাম আয়রন আর হেভি মানে কি? কিছু আয়রন ভারী। তাহলে কি এই এবারে এই কিছু আয়রনটা ভারী হবে, হেভি। সাম আয়রন, কিছু অংশ কি কিছু আয়রন ভারী, আবার কিছু হেভি, আয়রন হেভি হচ্ছে আয়রন। এবার তুমি আরামসে বুঝতে পারবে। এবার কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ডায়াগ্রামটা কি করে এঁকেছি চন্দনা? হ্যাঁ স্যার দেখছি। এবার বলছে অল আয়রন ইজ মেটাল। অল আয়রন ইজ মেটাল কি? একদমই না, সাম আয়রন ইজ মেটাল। তাহলে এটা একদমই ভুল। 2 নম্বর দাগেরটা কি বলছে? অল হেভি আর মেটাল। অল হেভি আর জীবনে তো মেটালই নয়। কোন হেভি কোথায় আর মেটাল কোথায়? কোন সামই না। তাহলে একদম ভুল দুটো। তার মানে কি? দুটোই ভুল তো স্যার। একদম দুটোই ভুল। তার মানে 1 নম্বর অপশন নো কনক্লুশন হলো বা নন কনক্লুশন হবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এই সুভাষ সরকার বুঝতে পেরেছো? একটা শিখে যাবে না সারা জীবন শিখবে। একটা দিতে স্যার। চাকরি যদি পেতে চাও লজ্জার মাথাটা খাও। একবার বুঝতে পারো না 10 বার বলবে যে আমি বুঝতে পারি। আমি বলে দিলাম, যেদিনকে তোমার লজ্জা চলে যাবে সেদিনকে তুমি ভাববে যে আর যেদিনকে ভাববে যে আমার লজ্জা আছে সেদিনকে তাহলে ওই চুপ করে হ্যাঁ স্যার সব শিখো, হ্যাঁ স্যার সব শিখো। সিরিয়াসলি বলছি, লজ্জা ঘৃণা করে বলে দিচ্ছি, বারবার বলছি, যেটা আমরা এখনো ফেস করছি। এখন ভাববা না খারাপ। তো আমি চাকরি পেয়ে যখন নিজের যোগ্যতা, তুই কে চাকরি ছাড়বা না? তবে সবাইকে রেসপেক্ট দিয়ে চলতে হবে, ঠিক আছে? লজ্জাকে আমি বলে একটা জিনিস শিখবে না, আমি সারা জীবন শিখতে পারি। একটা মোহাম্মদ বিন দুর্গা পাগলা রাজা, কেন স্যার বললো যে পাগলা রাজা? ওটা যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি সারা জীবন 60 বছর পর্যন্ত জানো, মৃত্যুর আগে পর্যন্ত বলতে পারবে যে মোহাম্মদ বিন দুর্গা পাগলা রাজা। এরকম ভাবে পড়াশোনা করতে হবে। মানে তোমার যে এমসিকিউ বলার আগে, অপশন দেওয়ার আগেই তুমি বলে দেবে। এই জন্য করে ইন্টারভিউ কেন রাখে যে রামকৃষ্ণ এটা বলো, না স্যার এটা বলবো তো, ওটা বলবো তো, ওরকম ভাবে হবে না। না স্যার এই মুহূর্তে আমার যাওয়া নেই। মানে কি ক্লিয়ার হবে। মানে তুমি এমনই ঠিক মারো এমসিকিউ যাতে ঠিকঠাক। আর সন্দেহ মানে পিছিয়ে ব্যাক। আর কোনো না, সন্দেহের জায়গা নেই। সন্দেহ জায়গা মানে ছেড়ে দিতে চলে আসতে হবে। যখন তুমি বুঝতে পারছো যে আমার স্কোর 50 এর বেশি চলে যাচ্ছে 70 এর মধ্যে, তখন তুমি সন্দেহ মারবে না। তুমি ভাববে তুমি চাকরি পেয়ে যাবে। এটুকু শোনো, একটা ভালো কথা। যখনই যে কোনো পরীক্ষা 70 থেকে 80% যদি কেউ কোনোদিন মারে না, তার চাকরি শিওর পাক্কা কনফার্ম, কেউ আটকাতে পারবে না। মানে কি 100 এর মধ্যে 70 মারতে হবে বা 100 এর মধ্যে 75 বা 80 মারতে হবে, তখন তার চাকরি পাকা। যে কোনো পরীক্ষা যদি 200 এর মধ্যে হয় 160, যদি না মারো তাহলে রিস্ক জোনে রাখতে হবে। রিস্ক জোন বলে না, ডেঞ্জার জোন, রেড লাইট এরিয়া, তারপর ডেঞ্জার জোন বলে এরিয়া বলে না, রেড জোন, বল, তারপর গ্রিন জোন বলে না, করোনার সময় রেড জোন, গ্রিন জোন। সাতেরটা বি উত্তর। সাতেরটা কি ওদের সাথে সিটটা বলছে, দেখো সি বলছে সাম টেবিল আর উড। ভালো করে গণনা করবে তো, সাম টেবিল আর উড, ঠিক আছে? আর সাম উড আর ব্রাউন, সাম উড আর ব্রাউন। এবারে কি বলছে কমপ্লেশন একটা বলছে সাম ব্রাউন আর টেবিল। সাম ব্রাউন আর টেবিল একদমই না, টেবিলের সাথে ব্রাউনের কোনো সম্পর্ক নেই। এবার 2 নম্বরটা কি বলছে?
সাম উড আর টেবিল সাম উড আর টেবিল এক নম্বর ঠিক তাহলে 2 নম্বর অপশনটা ঠিক তার মানে কি অপশন বি অনলি কনক্লুশন 2 ফলো ঠিক আছে বি হয়েছিল হ্যাঁ বি অপশনটা কারণ 2 নম্বরটা ফলো হচ্ছে সাম উড আর টেবিল অবশ্যই 2 নম্বরটা ফলো হচ্ছে বলে 2 নম্বর বুঝতে পেরেছো স্যার এইগুলোই পারতাম না আজকে আপনার কাছে একবারে শিখে গেলাম শিখে না এটা আমাদের কর্তব্য এটা আমাদের ডিউটি তোমরা আমাদের কাছে পড়তে এসছো যাতে কিছু শিখে যাও এটা ক্রেডিট কিসের ক্রেডিট নাকি আরে সবাই তোমরা ইতিহাস শিখছো নতুন অঙ্ক শিখছো নতুন এটা ক্রেডিট কিসের এটা আমার সিলেবাস পড়াতে হবে স্টুডেন্ট বুঝতে পারলে স্যার ক্রেডিট না আরে আমি তো কি বললাম লজ্জার মাথাটাকে 10 বার যদি না 10 বার বোঝাবো আমি ব্যাপারটা কি বললাম তুমি যতক্ষণ না বুঝবে মানে তার মানে তুমি ফালতু মানে তুমি এসছো আর কি আছে কি তুমি ইনপুট কি আমার আউটপুট কি পেয়েছো তুমি মানে ইনপুট কি পেয়েছো তুমি আমি তোমাকে কিছু ইনপুট দিলাম তুমি যদি কাউকে আউটপুট দাও তখন তুমি বুঝতে পারছো আমি কিছু শিখেছি তুমি একজনকে 2 আর 5 যোগ করাতে পারছো না তার মানে নিশ্চয়ই তুমি কিছু শেখো বাদ দাও সব এবার বলে স্টেটমেন্ট আরেকটা করো এইগুলো তো নরমাল আরো একটা পিডিএফ দেবো আমার মাথা সব চুল খাওয়া হয়ে যায় এরকম পরীক্ষা করে দাও পারা যায় আরে এইগুলোই পরীক্ষায় পড়েছো তুমি কি ভাবছো এইগুলো পরীক্ষা পড়ে না এইগুলো আমি যেগুলো দিয়েছি সব মানে রেল আর হচ্ছে সব এসএসসি এমটিএস এমটিএস 10-12 বার করে পড়েছি আমি তোমার একটা বই আসলে পাঠাবো রিজনিং আমি ওখান থেকে বইগুলো কোশ্চেনগুলো দিয়ে রিজনিং এর বই পড়াবো 15 এমবি সবাই ওটা ডাউনলোড করে নাও তুমি দেখবে শুধু ঘুরি ঘুরি কোশ্চেন এইগুলো এবার দেখো স্টেটমেন্টটা দেখো 8 এ নো পেপার ইজ বুক এটা দেখো নো পেপার ইজ বুক মানে কি গো কোনো পেপার বুক এটা পেপার এটা বুক তাহলে কোনো পেপার বুক নয় তারপরে কি অল বুকস আর ব্যাক তাহলে কি এই বুক অল বুকস আর ব্যাক এবার যদি কেউ বলে সাম পেপার আর ব্যাক এই সুভাষ আমি যখন বলবো তখন বুঝবে ঢুকবে অনেক সময় একবারে জায়গা দুবার কেন বলতে হচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছো তাহলে কি সাম পেপার আর ব্যাক কি একদমই না তো করো এবার তোমার কোনটা কি কনক্লুশন বলে দিয়েছে দেখো না নো ব্যাগ ইজ পেপার নো ব্যাগ ইজ পেপার একদমই ঠিক কোনো ব্যাগ পেপার নয় 2 নম্বর জায়গাটা সাম ব্যাগস আর পেপার সাম ব্যাগস আর পেপার একদমই না তাহলে অনলি কনক্লুশন 1 করো তাহলে 1টা বলো কি হয়েছে ডি অনলি 1 করো ডি এবার বুঝতে পেরেছো আর বুঝতে হবে না এবার আরটা ক্লিয়ার দিচ্ছি বল তো দেখো মোবাইল কিনতে পারছি না এখন কি দিন কি দেবো কিছুদিন পর আইফোন কিনে নেবে না এটা পিডিএফ দিচ্ছে এই পিডিএফ এ কিছু কিছু আমি বলে দিচ্ছি এটা পিডিএফ দাও উচিত এটা হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্ক করবেন দিচ্ছেন আরে কত তারিখ ছিল 19 আরে কার কি হচ্ছে বন্ধ করো পিডিএফ ডাউনলোড করলে মেসেঞ্জারে নোটিফিকেশন ফেসবুকে মেসেজ পিডিএফ ডাউনলোড করলে মেসেঞ্জারে নোটিফিকেশন এই সাইলেন্ট অফ করো সাইলেন্ট অফ করলে এই আস্তে 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 এটাই সব লোক কথা বলে খুঁজে পাবেন না এই আরেকটা কোথায় গেল চেঞ্জ করি আমার সব চেঞ্জ করছি আমার তুমি চেঞ্জ করো ওই ফর্মে চলে যাচ্ছে আসেন আরে দেখি করে আনসার খুঁজেই পাই আরে আমি এক্ষুনি পিডিএফ করেছিলাম কোথায় গেল সব ডিলিট হয়ে গেল হবে না ও আচ্ছা আচ্ছা আচ্ছা
চলো চলো, ওটা পাচ্ছি না, যাই হোক আমি তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আরে এক্ষুনি এবার দেখো, চলো ওই পিডিএফটা আমি তোমাকে পাঠিয়ে দেবো। এটা আমার মোবাইল থেকে মনে হয় ডিলিট মিনিট হয়ে গেছে কোনো রকম। আগে ওটা বাড়িতে গিয়ে তোমাদের পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আরে ওই সুভাষ, এটা নাও তুমি। তুমি পেয়েছো? তুমি পেয়েছো? পেয়েছো? মনে নাও, এটা তুমি নাও, দিয়ে দাও। এ রামকৃষ্ণ ওকে দিয়ে দেবে। আরে অনুনাথ, ঠিক আছে? চলো এবার দেখো। আরে যেটা পিডিএফটা আমি দিয়ে দেবো ওটা বাড়ি থেকে করবে, আর না করলে আমি তার পরের বারে এসে করে দেবো। আর আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু আমার হোমওয়ার্কে দেখানো সে ভেন ডায়াগ্রামটা কি দেওয়া ছিল, তারপরে কি সব ডিরেকশন দেওয়া ছিল, তারপরে কি রিলেশন দেওয়া ছিল, এগুলো আমি এখনো পাইনি। তোমরা আদৌ কি পড়াশোনা করছো তো? রিলেশন তো সোজা। ঠিক আছে, চলো এই ভেন ডায়াগ্রামটা দেখি, আমি স্টেটমেন্ট কনক্লুশন দেখি করে পাঠাবো, করে দিচ্ছি। না পাঠালে এখানে এসে খারাপ হয়ে বসে ঠিক আছে, যারা অনলাইনে আছে দেখো, ঠিক আছে? লাস্ট কি পড়েছিলাম, ওই ইলেকট্রিক চ্যাপ্টারটা শেষ করছি। ভালো করে শোনো, ইলেকট্রিক আর্থিং কি গো? মাটির মধ্যে একটা চলে যায় তার, যেটা হচ্ছে আমাদের বাড়িতে মিটারের সাথে যুক্ত থাকে, সেটা হচ্ছে আর্থিং বলি। এবার ভালো করে শোনো, আর্থিং যে যারা চন্দনা ভালো করে শোনো, লাস্ট আমি পড়েছিলাম, একটু বলে এটি কোশ্চেন ধরে নিয়ে, তড়িৎ প্রবাহের এককের নাম কি? আচ্ছা, তড়িৎ প্রবাহ কি একক দিয়ে, কি দিয়ে সাইন করা হয়? আই দিয়ে। এককটা জানো, আমি কিন্তু ডিটেইলস পড়াচ্ছি না, আমি জাস্ট উপর দিয়ে পড়াচ্ছি। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, ভোল্টের একক হয়, বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট, আর হচ্ছে আধানের একক হচ্ছে কুলম্ব। এইটুকু। আর ওদের রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। এইটুকু জাস্ট আমি কিন্তু উপর দিয়ে পড়াচ্ছি, যেগুলো কোশ্চেন পড়ে সেগুলো তোমাদের বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? এবার ভালো করে দেখো, আগের দিনকে আমি পড়েছিলাম আর্থিং, তাই তো? ভালো করে শুনুন, আর্থিং তাহলে কি, বাড়িতে মিটারের সাথে যেটা থাকে, এরকম একটা মিটার আছে, এখানে রিডিং আছে, এটা ডিজিটাল, এটা রিডিং বোর্ডে। তারপর এখানে সাথে আমরা কি হয়েছে, এখানে বাড়িতে একটা আর্থিং রাখা আছে, তাই তো? মাটির নিচে আর্থিং। আর্থিং এর কাজ কি যদি বলে, আর্থিং এর কাজ কি? আর্থিং এর কাজ যদি বলে কি বলি? আচ্ছা, সবাই জবাব বক্তব্য বলো সব। আর্থিং এর কাজ আমি বলে দিচ্ছি বাংলা করে। বর্ষাকালে হঠাৎ করে কারেন্ট চলে গেল, তারপরে যখন কারেন্ট আসে না, হঠাৎ করে কারেন্ট চলে আসে, দেখবে ভোল্টেজ পড়লে বিশাল চলে গেল, ফ্যান করছে বিশাল জোরে আউট। যদি কারোর বাড়িতে আর্থিং না থাকে, যখন ওই হঠাৎ করে কারেন্টটা এলো বা ভোল্টেজটা এলো, দেখবে কোনো না কোনো টিভি পুড়ে গেছে, না ফ্যান পুড়ে গেছে, কারণ লাইট কেটে গেছে। যদি আর্থিং না থাকে, তাহলে আর্থিং এর কি গো, যে পরিমাণটা অতিরিক্ত কারেন্টটা বেশি আসে, বা অতিরিক্ত কারেন্টটা যে বেশি আসছে, বা ভোল্টেজটা বেশি আসে, কারেন্ট অ্যাকচুয়ালি এই কারেন্টটা কি করছে, যতটুকু আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে দিচ্ছে, বাকি যে কারেন্টটা কি করছে, এই মিটারের সাথে, এই আর্থিং এর সাথে কোথায় যাচ্ছে? আর এবার ভালো শোনো, আর্থিং থাকতে কেন পুড়ে গেছে বলি, দাঁড়া বলি দাঁড়া। আমাদের আর্থিং, তুমি কতদিন জল দাওনি, ভালো করে শোনো। আর্থিং এর কাজ আছে, আর্থিং এ সবসময় ম্যাক্সিমাম জল ভিজিয়ে দিলে সবসময় দেখবে আর্থিং কোনো শূন্য জায়গায় করা হয় না, নয় পুকুরের ধারের পাশে করা হয়, নাহলে যেখানে আর্থিং দেখবে মাঝে মাঝে টিপি ঝিঝির মিচির করে বলে আর্থিং জল দেয়, আর সত্যি আর্থিং জল দিলে দেখো টিপি আর ঝিঝির করছে না। আর্থিং করার নিয়ম আছে, বোর্ড থেকে দিলে বোর্ড সেভ হবে। শুধু মিটার থেকে কেন দিচ্ছি, মানে মিটার থেকে তো আমার ডাইরেক্ট 220 বা 420 থেকে তো মিটারে এসেছে, মিটার থেকে তো আমার বাড়িতে গেছে, এবার মিটারে যদি আমি দিয়ে দিই, তাহলে আমার বাড়িতে কোনো কিছু জায়গা দেওয়ার প্রয়োজন নেই। আর আর্থিং করতে হবে কি, এতটা পরিমাণ সরু একটা লোহা নিতে হবে, মাটির তলায় পুঁতে দিতে হবে, পুঁতে দিয়ে তারপরে, এবার যদি তারপরে বাই চান্স কোনো কিছু, যেমন এখন লাইটিং হয়, লাইটিং মানে বর্জ্যঘাত করে, হঠাৎ করে ক্যাপাসিটি আছে না, ওর মধ্যে ওখান থেকে কি দেয়, ওখান থেকে তো এমনি একটা আর্থিং আছে সবার, ওটা হচ্ছে ওটা 220 এবার তোমার মিটারে যেটা তোমার ওটা কারেন্ট এসছে, তো তোমার কারেন্টটা তোমার বাড়ি থেকে তো মিটারে এসে, মিটার থেকে সাপ্লাই হবে, মিটার ওইখান থেকে আর্থিং তোমার দিতে হবে। তাহলে তো আর্থিং দিয়ে দেবে, বর্ষাকালে যে লাইট কিনছে
ঠিক আছে, সেই জন্য করে বলা হয় যে কোনো জায়গায় যারা ল্যাপটপ কম্পিউটার বিভিন্ন ধরনের দামি দামি ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট আছে, আর্থিং মাস্ট। আমাদের রেলে ডিপিএসসি বলে একটা আর্থিং আছে 1 লাখ টাকা দাম, আর একটা আর্থিং আছে 3 লাখ টাকা দাম। এই চারটে আছে বলছি না, 6টা আছে, ওটা যদি বলে দিন না স্যার, যাওয়ার সময় দেখে যাবো। এবার তাহলে আর্থিং এর কাজ কি? বাদ দাও, আর্থিং এর কাজ কি? অতিরিক্ত কারেন্টটাকে কি করা হয়? মাটিতে প্রবেশ করা হয়। মাটি মানে কি? পৃথিবী। যদি বলা হয় পৃথিবীতে যত কারেন্ট দিচ্ছে, পৃথিবীর কারেন্ট কি কোনোদিন হবে কি? তাহলে কি হবে যদি তোমাকে কোশ্চেন করা যায় পৃথিবীর কারেন্ট বিভব কত? পৃথিবীর বিভব হচ্ছে 0। এটা কিন্তু বিশাল ভালো কোশ্চেন। বিভব কত? 0। পৃথিবীর বিভব হচ্ছে 0। তাহলে কি? পৃথিবীর বিভব হচ্ছে আমার 0। তাহলে আর্থিকের কাজ আমার বোঝা গেছে। এবার আমি আগের দিনকে কিছু জায়গা ছেড়ে দিয়ে দিই, আমি একটু বলে নাও ভালো। আমি আগের দিনকে বলেছিলাম বিওটি বা ইউনিট। ইউনিট কিসের একক? তড়িৎ শক্তির একক। যদি বলা হয় তড়িৎ শক্তির একক কি? এটা তড়িৎ শক্তি হচ্ছে ব্যবসায়িক একক। ব্যবসায়িক, তাই না? ট্রেড মানে কি? ব্যবসায়িক। তাহলে তড়িৎ শক্তির ব্যবসায়িক এককের নাম কি? ব্যবসায়িক এককের নাম হচ্ছে বিওটি বা ইউনিট। এবার যদি তড়িৎ শক্তির ব্যবহারিক একক আছে, সেটা কি? কিলোওয়াট ঘন্টা। পরীক্ষায় খুব যারা পরীক্ষায় এটা খুব পড়ে, কিলোওয়াট ঘন্টা কিসের একক? এরকম অপশন দেবে, কিলোওয়াট ঘন্টা কিসের একক? তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা, শুধু ক্ষমতা, না তড়িৎ প্রবাহের একক? তারপর কি বলতে হবে? তড়িৎ শক্তির একক। তড়িৎ শক্তির একক কি? শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা বা আওয়ার ঘন্টা। ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা। ব্যাপারটা বোঝা গেছে? ওয়াট ঘন্টা বা কিলোওয়াট ঘন্টা কার একক? তড়িৎ শক্তির একক। এটা কিন্তু মনে রেখে দাও কিন্তু, ঠিক আছে? বিওটি একক এটা হচ্ছে তড়িৎ শক্তির একক, কিন্তু এটা ব্যবসায়িক একক, বাণিজ্যিক একক। মানে কি? আমরা বলে কত ইউনিট কারেন্ট পড়েছে, আর কত কিলোওয়াট কারেন্ট পড়েছে আমরা বলি। এটা ব্যবহারিক একক আর বাণিজ্যিক একক। ব্যাপারটা মনে রাখবে। এবার যদি তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতার এককটা কি? আগের দিনকে বলেছিলাম তড়িৎ ক্ষমতা মানে একটা বাল্ব জ্বলছে, কত ওয়াটের বাল্ব জ্বলছে, তার মানে কি? তড়িৎ ক্ষমতার ওয়াট বা কিলোওয়াট। তোমাকে বলা নাই তো তুই কত কিলোওয়াটের মোটর লাগিয়ে দিয়েছিস, বলে না? ওয়াটটা কি? কিলোওয়াট হচ্ছে তার মোটরের ক্ষমতা। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746। তাহলে ওয়াট হর্স পাওয়ার সমান কত ওয়াট? হর্স পাওয়ার মানে কি? অশ্ব ক্ষমতা। 746 ওয়াট। এগুলো সব কিন্তু আমি বলে দিয়েছি আগে। তাহলে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এটা বোঝা গেছে? এবার তোমাকে বলা হয় ভালো করে শোনো, এগুলো একটু ইলেকট্রিক জানতে হয়। এগুলো কিন্তু আমি কিন্তু একটু গল্প করছি না, কিন্তু একটা কোশ্চেন, ঠিক আছে? এবার যদি বলা হয় আমার বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামগুলি কোন সমবায়ে, শ্রেণী না সমান্তরালে? কে বলছে শ্রেণী আর কে বলছে সমান্তরাল? বলো। আজকের দিনের পর থেকে কোনো দিনই ভুলবে না। সমান্তরাল আমার, সমান্তরাল তোমার। আর কার শ্রেণী কার? শ্রেণী মানে কি? এর সাথে এটা একটা তার, এ তার, বি তার, বির সাথে সি তার, সির সাথে ডি তার, এই সিডি মানে এই একটা তারের টুকরো, এই একটা তারের টুকরো, এই একটা তারের টুকরো, এই একটা তারের টুকরো যুক্ত করে, এটাকে বলা হয় শ্রেণী। আর সমান্তরাল মানে কি? এইখান থেকে যাবে, এইখান থেকে দিয়ে এরকম, এইখান থেকে যাবে, এইখান থেকে দিয়ে এখান থেকে যাবে, এইখান থেকে। এখনো বলছি, বলো বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামগুলি বা বৈদ্যুতিক ইনস্ট্রুমেন্টগুলি কোন সময়ে যুক্ত করা থাকে? সমান্তরাল সময়ে। শ্রেণী কেন হবে না? ভালো করে শোনো। আমি যদি এখানে একটা সুইচ বসাই, এখানে একটা ফ্যান বসানো, এখানে একটা লাইট বসানো, এখানে একটা ফ্যান, এখানে একটা লাইট, যাই হোক এখানে একটা লাইট, এখানে একটা কি টিভি, ইনস্ট্রুমেন্ট টিভি, তারপরে টিভি, এখানে একটা ল্যাপটপ। এবার ভালো করে দেখো, যদি আমার এখানে শ্রেণী সমবায় হয়, তাহলে আমি একটা, আমার হঠাৎ করে কি হচ্ছে, ঠান্ডা লাগছে, আমি ফ্যানটাকে বন্ধ করব, তাহলে আমার এই সুইচটা তো বন্ধ করতে হবে, কারণ সবাই তো একসাথে পরপর যুক্ত আছে। তাহলে আমি কি করলাম, যদি আমি এই সুইচটা বন্ধ করি আর ফ্যানের সাথে সব বন্ধ হয়ে যাবে, তাহলে আমার শ্রেণী সমবায়ে রাখা উচিত কি? উচিত নয়। সেই জন্য বাড়ির মেনটা কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। হঠাৎ করে কি হয়, মেনটা ফেলে দিলে সব বন্ধ হয়ে যাবে। ভালো করে শোনো, মেন কিন্তু শ্রেণী সমবায়। আর বাড়ির বিভিন্ন যন্ত্রপাতিগুলো কোন সমবায়? সমান্তরাল সমবায়। কেন? অনন্য ভালো করে জানো। এখানে আমার একটা সুইচ আছে, আমার এখানে একটা কি পাখা চলছে, এখানে সুইচ আছে, লাইট চলছে, এখানে সুইচ আছে, টিভি চলছে, সব খেলাধুলা চলছে, এখানে সুইচ আছে। এবার আমার কি হচ্ছে, এবার আমার হচ্ছে যে আমি টিভি বন্ধ করতে ঘুম পাচ্ছে,
লাইট বন্ধ করতে হবে, তাহলে এটা অফ করলাম, এটা অফ করলাম, এটা অফ ফ্যান চলবে। তাহলে কি হবে, তাহলে যেটা আমি অফ করতে চাইবো সেটা আমি কি করব, সেই সুইচটা অফ করব। সেটা কখনোই সম্ভব যখন সমান্তরাল সময় থাকবে, মানে একটার সাথে একটা পরস্পর যখন এক জায়গায় জুড়ে থাকবে না। আমি যখন লাইট অফ করতে যাব তখন লাইটের এই সুইচটা মারবো, দেখবে যে লাইট অফ করব কিন্তু ফ্রিজ আর এই টিভি আর হচ্ছে ফ্যান চলছে। যখন ফ্যানটা অফ করতে যাব তখন, তাহলে ব্যাপারটা এবার বোঝা গেছে কেন শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় রাখা হয়। তাহলে তুমি যদি বলা হয় বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামগুলি কোন সময় রাখা হয়, তাহলে তুমি কি বলো, সমান্তরাল সমবায়। যদি বলে বাড়ির বৈদ্যুতিক মেমটা কোন সময়, বলবে না। ঠিক আছে, ভালো করে শোনো। এবার যদি বলা হয় এমসিবি, এমসিবি জানো, এমসিবি মিনিয়েচার সার্কিট বোর্ড, ওই দামে এমসিবি লাগানো আছে। মিনিয়েচার কি, শোনো, সার্কিট বোর্ড। এমসিবি, এমসিবি বলে না, আমরা পাতি বাংলা বলতে তো বাড়িতে এমসিবি, এমসিবি আছে, এমসিবি না, এমসিবি ওটা বলে, ভালো করে উচ্চারণ করে এমসিবি। এমসিবি এর ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। ব্রেকার কেন গো, দেখবে যারা একটু আর্থিক কন্ডিশন ভালো, প্রত্যেকটা রুমে একটা করে এমসিবি লাগানো আছে। যাই হোক, যাদের আর্থিক কন্ডিশন ভালো, আমার সব গরিব লোক এমসিবি। যাই হোক, এমসিবি আমার এই রুমটার জন্য, হঠাৎ করে কি হচ্ছে, আমার এমসিবি হঠাৎ এর কি বললো, আমার বাড়িতে কেউ থাকবে না, তাও কি করবো, এমসিবিটা ফেলে দেবো, এই রুমটা সারাদিন বন্ধ থাকবে। এমসিবি ফেলো মানে এই টোটাল বাড়ির মধ্যে যে সার্কিটটা সেটা কিন্তু ব্রেক করে দিলাম। ব্রেকার মানে কি, ব্রেক মানে কি, ভালো সার্কিট ব্রেকার মানে সার্কিটটাকে ভেঙে দিলাম এমসিবি ফেলে। যখন এমসিবি তুলবো আবার দেখবে ওই সার্কিটটা অন হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, সার্কিটটা হয়ে যাবে, আবার দেবে এর মধ্যে কারেন্ট যাচ্ছে। সার্কিট যখন এরকম ছিল, যখন এমসিবি ফেলে দিয়েছি ব্রেক হয়ে যাবে, আবার যখন এমসিবি ফেলে দিয়েছি ব্রেক হয়ে যাবে। এমসিবি দেখো, ওই তাকিয়ে দেখো, দেখতে পাচ্ছ, এটাকে বলা এমসিবি স্টাইল। এমসিবি যখন ফেলে দেবে তখন পুরো দেখবে আর এখানে হচ্ছে, মানে কি এটা মেনের একটা কাজ হিসেবে কাজ করে। ঠিক আছে, এমসিবি মানে সার্কিট। এবার এইটুকু জাস্ট জানো, আর কি করছি শুনো। এবার বাড়িতে দেখবে আমাদের সবসময় দেখবে লাল তার, হলুদ তার, কালো তার, সবুজ তার, গ্রিন তার, কি সব আছে না তার, কোনটা কোন তার। এবার ভালো করে শুনো, আমাদের বাড়িতে কত ভোল্টের রাখা হয়েছে, এই যে ভোল্টের লাইনগুলো করা আছে, কত ভোল্ট রাখা হয়, 220 ভোল্টের লাইন। হ্যাঁ, 220 ভোল্টের লাইন দেখো, স্টেবিলাইজারে সবসময় দেখবে 180 ভোল্ট, ফ্যান চলছে না, এর আরো ঘাটমা। স্টেবিলাইজার মারা মানে কি, বিপরীত ভোল্টেজটাকে বাড়ানো, পার্থক্যটা বেশি করছে। আমি বলেছিলাম না আগের দিনকে, তাহলে যখন বলছে তখন কি আস্তে আস্তে আমার ভোল্টেজ বেড়ে যাবে। দেখবে 220 ভোল্টেজ যখন উপরে যাবে তখন, বা 250 ভোল্ট যাবে তখন দেখবে এগুলো সার্কিট আমাদের এগুলো সব পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ ভোল্টেজ বেশি গেলে কারেন্ট বেশি যাবে, কারেন্ট বেশি গেলে আমার তো পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। অতএব আমাদের যে বাড়ির বৈদ্যুতিক যে লাইনগুলো রাখা হয় সেটা 220 ভোল্টের রাখা হয়। এবার বাড়িতে 3 রকম তার থাকে। কি কি তার থাকে, আচ্ছা বলো, হ্যাঁ ঠিক বলেছি, সবাই ঠিক বলছে, আমি শুধু ভুল বলছি। 3 রকম তার থাকে, লাইট তার, নিউট্রাল তার, আর হচ্ছে এটা কি আর্থিং তার বা আর্থ তার বলা। দেখবে ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী, মানে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাইট তার সবসময় কি হবে, লাল বা বাদামি হবে। লিখে নিতে পারো কিনা আমি বলে দিলাম, এগুলো কিন্তু সমস্ত লাইট সবসময় কি লাল বা বাদামি। সেই জন্য আপনাদের যখন লাইভ খেলা হয় না, তার মাঝে ফোনে দেখবে লাইভ হচ্ছে, লাল রেল লাইটের টিক টিক মানে এই হচ্ছে আর কি, বারজার বার। ঠিক আছে, লাইভটা তাহলে লাল বা বাদামি। নিউট্রাল তার কি হবে, নীল বা আকাশী, নীল বা আকাশী। আর আর্থিং তার কি হবে, সবুজ বা হলুদ। এটা কিন্তু কি ইন্টারন্যাশনাল নিয়ম, মানে প্রত্যেকটা দেশে এরকম কালো তার এরকম করা উচিত। এবার আমরা কি কিছু কিছু ফাউ কোম্পানি আছে, লালের সাথে কালো, লালটা পজিটিভ কালোটা নেগেটিভ। কিন্তু না, তুমি যখন হ্যাভেলসের মাল কিনবে, ফিনক্সের মাল কিনবে না, তখন লাইটটা তখন লাল, নীল বা আকাশী, এটা সবুজ বা হলুদ বা কালো। কারণ কি ওগুলো হ্যাভেলস, এগুলো ব্র্যান্ডেড কোম্পানি। হলুদ, সবুজ বা হলুদ বা কালো আর কি ওটা বোঝা গেছে। তাহলে কোন তারটা কি বোঝা গেল। এবার একটু শোনো, আমরা যে
এই যে 220 ভোল্ট বলছি, তাহলে দুটো তারের মধ্যে তো 220 ভোল্ট হবে। হ্যাঁ, এই দুটো তারের মধ্যে তো পার্থক্য 220 ভোল্ট হবে। কোন কোন তারের মধ্যে পার্থক্য? ভালো করে শুনুন। একটা লাইট তার, নিউট্রাল তার, নাকি নিউট্রাল। লাইট তারে 220 ভোল্ট হলে এটাকে 0 ভোল্ট হবে। তার মানে যখন এটার মধ্যে পার্থক্য কি 220। এখন দেখো যে লাইভ আর নিউট্রাল তারের মধ্যে পার্থক্য সবসময় 220 ভোল্ট, সেটাই হচ্ছে আমার মেইন। লাইভ তারে হয়তো নিউট্রাল 220 ভোল্ট, এটা হচ্ছে নিউট্রাল তারে 0 ভোল্ট। এবার যদি বলা হয় নিউট্রাল আর আর্থিং তারের মধ্যে, আর্থিং এর মধ্যে কত কত ভোল্টেজ ডিফারেন্স? 0 ভোল্ট। কারণ কি আর্থিং এর মধ্যে যতই আমি দেবো, আর্থিং কি করবে? কারেন্টটা দিয়ে তো মাটিতে চলে যাবে। মাটি গেলে আর্থিং এর কোনো ভোল্টেজ পাবো কি? সবসময় কি করবে? 0 ভোল্ট পাবো। তখন বোঝা গেছে না? যায়নি। এইটুকুই আপাতত তোমরা ইলেকট্রিক সম্পর্কে বোঝো। এই কোনটা কি দিয়ে মাপা হয় সব বলেছিলাম, মানে বিভব প্রবের মাপা হয় ভোল্টমিটার, কারেন্ট মাপা হয় অ্যামমিটার, এইগুলো বলে রেখেছি। এগুলো আরেকজন বলেছিলাম ভাই, বলেছিলাম বলেনি? যেটা তার একক সেটা তার মিটার থেকে এককগুলো শুধু বলেছেন। এককগুলো মানে কোনটা কি মাপা হয় বলুন না স্যার, বলেন। এবার দেখো কোনটা কি মাপা হয় ভালো করে দেখো। কোনটা কি দিয়ে মাপা হয় ভালো করে দেখো। এই যে দেখো, যদি বলা হয় বিভব প্রবের মাপা হয়, বিভব প্রবের, বিভব প্রবের মাপার যন্ত্রের নাম কি? ভোল্টমিটার। ঠিক আছে। যদি বলা হয় তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? অ্যামমিটার। যদি বলা হয় তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? অ্যামমিটার। যদি বলা হয় তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল মাপার যন্ত্রের নাম কি? হ্যাঁ, পোটেনশিওমিটার। এখন ট্রেন এখন ঢোকেনি, 240 এর ট্রেন যাও, 225 যাবে না। পোটেনশিওমিটার, না পোটেনশিওমিটার কি? বিভব তড়িৎ চালক বল। যদি তোমাকে বলা হয় যে তড়িৎ চালক বলটা কি বলতো দেখি? তড়িৎ চালক বল কিছু নয়, ব্যাটারি ভোল্টেজ কে বলা তড়িৎ চালক বল। এই ব্যাটারির মধ্যে কোন অ্যাসিড থাকে? এটা বলেছিলাম, এ বলিনি এইসব। ব্যাটারির মধ্যে সালফিউরিক অ্যাসিড থাকে, H2SO4। সালফিউরিক জল থাকে, বলে না ব্যাটারির জল ফুরিয়ে গেছে। জলটা কিসের জল দেওয়া হয়? ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটার মানে কি? বেশিরভাগ ভালো মিষ্টির জল দিয়ে দেবে। আমরা কি করি বলতো, আমরা ব্যাটারির জল দিতাম, আগে কল আছে, কল দিয়ে দিয়ে কত কষ্ট করবো মিষ্টির জল। তরকারি খাতে ধরা যায়, বৃষ্টি জল ধরে রাখে। হ্যাঁ, বৃষ্টি জল সেটের তলায় করে দেখবে, এই বালতিটা আমরা বসে তো ধরতে হয় আমাদের। আমাদের আইপিএস ব্যাটারিটা মেন। সারা স্টেশন কারেন্ট চলে যাবে, কিন্তু আমাদের দেখাতে হয় না 110 ভোল্টের ব্যাটারি। তাহলে তড়িৎ চালক বল হচ্ছে পোটেনশিওমিটার। ঠিক আছে। তড়িৎ চালক বল মাপার যন্ত্রের নাম কি? যদি বলা হয় আমাদের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইড্রোমিটার। হাইড্রোমিটারে কি করে? হাইড্রোমিটারে কি করে? কোন একটা করে জল আছে কিনা সেটা তো বলা হয় দুধের বিশুদ্ধতার পরিমাপ নির্ণয় করতে কি যন্ত্র? তুমি মিথ্যা কথা বলছো। সেই যন্ত্রের নাম কি? ঠিক টেকোমিটার নাকি প্যারোমিটার নাকি? যে মদ খায়, লাই ডিটেকশন মেশিন হচ্ছে টেকোমিটার, আর মদ খায় তাদের কি একটা এগুলো সব তোমাদের ইংলিশে পড়ে, ইংলিশে পড়ে রুট ওয়ার্ড, ওয়ান ওয়ার্ডের মধ্যে তো পড়ে, ডেফিনিশন ইংলিশ কি সব পড়ে। আর যাই হোক, বিভব প্রবের এটা আমার শুধুমাত্র আমার ভাই ফিজিক্সে দিয়ে ফিজিক্সে পড়ে। ঠিক আছে। তড়িৎ চালক বল এটা। এবার যদি বলা হয় তাহলে আমরা একটু আপাতত কারেন্ট সম্বন্ধে বলতে, কারেন্ট সম্বন্ধে কি বিভব প্রবের এটা জানলাম। মেন জানবে কিন্তু তড়িৎ শক্তির এককের নাম কি? তড়িৎ কিলোওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা বা ইউনিট তড়িৎ শক্তির আর তড়িৎ ক্ষমতার একক কি? ওয়াট। মানে এটা কত ওয়াটের পাখা চলছে, কত ওয়াটের ফ্যান চলছে, এটা বোঝা গেছে। এবার আমি কি করব, একটু তাপ করি, হালকা তাপ করি, সূর্য করে টেনে
ট্রেনটা শুরু করে আসবে দেবো কি দেখো হিট হিট সম্বন্ধে কি জানো বলো? হ্যাঁ, তাপ দিলে পুড়ে যাবে তো। ভালো করে শোনো যারা অনলাইন আছে, হিট সম্বন্ধে আমাকে কিছু বলো তো অনলাইন। দেখো ভালো করে শোনো, হিট মানে কি? চন্দ্রমা ভালো করে শোনো, হিট তাপ। যদি বলা হয় আগে কি হতো, আমার ট্রেন গুলো চলতে কি ট্রেন গো? কয়লার ট্রেন। কয়লার ট্রেন। কয়লার ট্রেন কি হয়? সিনেমা দেখেছো? আগে কয়লার ট্রেনের জন্য সরকারি লোক না হতো কয়লায় নেওয়ার জন্য। শুধু কয়লা দেবে, আগুনে পুড়বে, আগুনে পুড়ে যে বাষ্প হবে, বাষ্পর সাহায্যে কি এই যে টারবাইনের মধ্যে চাকা আছে সেটা ঘুরবে, ঘুরে গিয়ে পেশেন্টকে আগে নিয়ে চলে যাবে। তার মানে কি তাপের কি ক্ষমতা দেখো। তাপ কি করছে? তাপটা কি এক প্রকার শক্তি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, সেটা কি কোনোদিন ক্ষয় হয় না, এক রূপ থেকে অন্য রূপে আমার পরিবর্তন করা হয়, তাই তো? তাপ দিলে আমার কি হচ্ছে? যন্ত্র চলছে, মানে তাপ শক্তি কি শক্তিতে পরিণত হচ্ছে? যান্ত্রিক শক্তি। মানে কি তাপ বলো কোনোদিন শক্তি, কোনোদিন আমার শক্তি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, ওটা কোনোদিন আমার ক্ষয় হয় না, কি শুধুমাত্র রূপ পরিবর্তন হয়ে যায়। রাসায়নিক শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, তড়িৎ শক্তি, ম্যাগনেট শক্তি, তারপর সৌর শক্তি, তোমার টু জল ভাটা শক্তি, বিভিন্ন সব তো শক্তি, শুধু একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। ব্যাপারটা বোঝা গেছে? এবার দেখো তাপ। এবার তাপের তাপ তাহলে কি বললাম? তাপের হচ্ছে তাপ হচ্ছে এক প্রকার কি? তাপ হচ্ছে কি? এক প্রকার হচ্ছে শক্তি। এবার শক্তি তো আমি জানলাম, তাপের একক কি গো? এসআই আর দুটো সিজিএস একক আছে। এসআই এককটা কি? এসআই একক জুল, আর সিজিএস একক ক্যালোরি। তাহলে জুলটা বড়, ক্যালোরিটা ছোট। তাহলে এই ক্যালোরি আমি বলেছি যে বিভিন্ন 1 মিটার সমান সমান 1000 সেন্টিমিটার, যেমন এসআই আর সিজিএস এর মধ্যে সম্পর্ক, তেমনই আমার জুল আর ক্যালোরির মধ্যে তো এসআই সিজিএস এর সম্পর্ক থাকবে। তাহলে কি না 1 ক্যালোরি সমান সমান কত জুল? 4.2 জুল। 4.2 যে 1 ক্যালোরি সমান সমান কত জুল? 4.2 চলে যাবে নাকি? আপনি বললে চলে যাবে। আমি যাব না। অসুবিধা হলে যে সাইড এফেক্ট এর গেলে কোনো সমস্যা আছে না? খিদে পেয়েছে না খিদে পেয়েছে? আমরা আছি। কার খিদে পেয়েছে হাত তোলো। আপনি বললে খিদে পেয়েছে? এসে পড়ার সময় ভাত পেয়েছো? না। পড়ার সময় ভাত পেয়েছো? ভালো পেয়েছো? দেখাচ্ছি। তাহলে কি একটা আমরা বেরিয়ে যাচ্ছি তাহলে। তখন বসে থেকে কি করে 240 আচ্ছা। 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। তাহলে কি হলো? 1 ক্যালোরি সমান 4.2 জুল হলো। তাহলে ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক। এবার ভালো করে দেখো, এই আমি একটা তড়িতে একটা জিনিস ছেড়ে এসেছি। এটা দেখে রাখো, তড়িতে একটা জিনিস। ভালো করে শুনো। তড়িতে একটা জিনিস ছেড়ে এসেছি। এসি আর ডিসি। আমাদের যে বাড়ির বৈদ্যুতিক যে প্রবাহগুলো, এসি কারেন্ট না ডিসি কারেন্ট? এসি কারেন্ট। এসি ফুল ফর্ম কি? ডিসি মানে কি? বড় তো দেখি ডিরেক্ট কারেন্টের একটা উদাহরণ দাও তো। ডিরেক্ট মোবাইল ব্যাটারি যে আমাদের যে ইনভার্টার চলে যায় না, ইনভার্টার যে ব্যাটারি, যে ব্যাটারি যেগুলো এক সাইডের যে ব্যাটারি, ওগুলো সব একদম ডাইরেক্ট 2 ভোল্টের ব্যাটারি। ইনস্ট্রুমেন্টের ভিতরে সব ডাইরেক্ট ওই ডিরেক্ট কারেন্ট। ও ডিরেক্ট কারেন্ট কি? সমপ্রবাহ, মানে এরকম কোন রকম ভাবে চেঞ্জ 2 ভোল্ট তাহলে আমার 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 অ্যাম্পিয়ার যাবে। আর এসি কারেন্ট কি? মাঝে মাঝে ভোল্টেজ আপ ডাউন হয়, মাঝে মাঝে ভোল্টেজ যাচ্ছে, সেদিকে আসতে বাড়ছে। মানে এসি কারেন্টের সঙ্গে সম্পর্ক দেখো, এইদিকে যদি আমার টাইম হয় আর এইদিকে যদি আমার কারেন্টের কাজ হয়, মাঝে মাঝে বাড়ছে, মাঝে মাঝে আবার কমছে, আবার মাঝে মাঝে বাড়ছে, মাঝে মাঝে কমছে। এটা কি? টাইমের সাথে কি সেটা তড়িৎ প্রবাহের একটা গ্রাফ। মানে সময়ের সাথে সাথে মাঝে মাঝে তড়িৎ প্রবাহ বাড়ছে, আবার মাঝে মাঝে কমছে। তার মানে কি অল্টারনেট হচ্ছে না? মাঝে মাঝে এই এটা ম্যাক্সিমাম, এটা কি আবার মিনিমাম, এটা আবার ম্যাক্সিমাম, এটা আবার মিনিমাম। আবার এখানে জায়গা দেখো, এখানে আবার বাড়ছে বাড়ছে বাড়ছে। মানে কি? মানে সময়ের সাথে সাথে কারেন্টটা কি হচ্ছে? বাড়ছে। এবার কি হচ্ছে? ডিসি কারেন্ট। ডিসি কারেন্টটা কি হবে? সময়ের সাথে সাথে আমার কি হবে? সময় থাকবে, সময়ের সাথে সাথে কি আমার সমান থাকবে। স্যার আমরা বেরিয়ে যাচ্ছি। সময়ের সাথে সাথে এবার ছেড়ে দিলে হবে ডিসি কারেন্ট।
এবার দেখো ভালো করে এসি আর ডিসি এর মধ্যে পার্থক্য বোঝা গেল? দুটো 32 আছে এগুলো নিবি এসি কারেন্ট আর বাড়িতে ক্লাসটা দেখে নেবে। এবার ভালো করে দেখো মোটর এই মোটরটা কি গো? মোটরটা কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত করে? মোটরে কি করে আগে বল? মোটরে কি জল তোলে? আর জলটা তুমি কি করবে? মোটর কি চালাবে? তো চালাতে গেলে কি লাগবে? কারেন্ট লাগবে না? তাহলে বিদ্যুৎ শক্তি থেকে কি হচ্ছে? যান্ত্রিক শক্তি। এরকম ভাবে আস্তে আস্তে ভেঙে নেবে। ভৌত বিজ্ঞান আসান জিনিস, বিশাল করি কিন্তু মুখস্থ করে চলে যায়, কিন্তু বুঝে পড়ো, সিরিয়াসলি বলছে। এইগুলোই পড়ে যেটা হয় টুলু পাম্প জল চলে যাও না, টুলু পাম্প সেটা ঠিক আছে, কিন্তু যদি মেশিন হয় কি মেশিন? আগে যে মেশিন চালিয়ে যে মোটর চালানো, হ্যাঁ ওটা জানাবো বা জেনারেটর বলে, কারণ ওটাকে আমি তো লিখেছি। তাহলে মোটর কোন শক্তি থেকে কোন শক্তি? বিদ্যুৎ শক্তি থেকে দুটোই কমপ্লিট ওটা বেশি যান্ত্রিক। এবার যদি ডায়নামো মানে কি না, বা জেনারেটর যেগুলো হয়, জেনারেটর কি করে? বাড়িতে জেনারেটর কি করে? যান্ত্রিক থেকে বিদ্যুৎ শক্তি। জেনারেটর কি করে? জেনারেটর না চালালে থরি না তৈরি তাহলে আমার যন্ত্র চললে তারপর আমার তৈরি উৎপন্ন হচ্ছে। তাহলে কোন শক্তি থেকে কোন শক্তি? যন্ত্র চলছে তারপর তড়িৎ উৎপন্ন হচ্ছে। যে জেনারেটর বন্ধ হয়ে যাচ্ছে তড়িৎ চলে যাচ্ছে। তাহলে যান্ত্রিক শক্তি থেকে এবার বলো যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি, তাই তো? এবার বলো তো আমাদের ব্যাটারি কি করে? ব্যাটারির মধ্যে কি থাকে? অ্যাসিড আর জল থাকে না? তাহলে অ্যাসিডটা কি? রসায়ন জিনিস তো। রসায়নের রাজা কোন অ্যাসিডকে বলা হয়? রসায়নের রাজা কোন অ্যাসিডকে বলতে পারবো আজকে? হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড। একদম সালফিউরিক অ্যাসিড। এই তোমাদের কানে কারো হয়তো কানে সোনাদানা বলে না, বলে সোনাদানা কালো হয়ে গেছে, সেটাকে ধুইতে হবে। সেটা কি করে ধুই গো? এটা শুনছে, কাকু বলতে শুনেছো দেখেছি? হ্যাঁ, মেজে নিয়ে আসে। বলে কি করে মাঝে? ও কি ব্রাশ দিয়ে মাঝে? অ্যাসিড জলে চুপা। তাহলে ব্যাটারি, হ্যাঁ অ্যাসিড জলে চুবায় না, ওটা আমি বলে দিচ্ছি। ব্যাটারি বা কোষ, তাহলে কোন শক্তি থেকে কোন শক্তি হলো? রাসায়নিক শক্তি থেকে কোন শক্তি? বিদ্যুৎ। এটা তড়িৎ শক্তি বা বিদ্যুৎ। ঠিক আছে, এবার যেটা বলছি তোমাদের যে সোনা দানা গুলো না, যেগুলো সোনা রূপা এবং বিভিন্ন হেভি মেটালের মুদ্রা ধাতুগুলো কত নম্বর শ্রেণীতে থাকে? পর্যায় সারণী 11 নম্বর। 18তে হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল, 16তে চ্যালকোজেন, 17তে হ্যালোজেন, 15তে নিক্টোজেন, 3 থেকে 12 সন্ধিগত মৌল, 11 হচ্ছে মুদ্রা ধাতু, 1 নম্বর খাদ্য ধাতু, 2 নম্বর ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 58 থেকে 71 কি? অ্যাক্টিনাইড মৌল, ল্যান্থেনাইড, আর হচ্ছে তারপরে হচ্ছে ল্যান্থেনাইড, অ্যাক্টিনাইড আর ল্যান্থেনাইড হচ্ছে 90 থেকে 103। তাই তো? এগুলো মুখস্থ করতে হবে। এই ইউরেনিয়ামের তরল মৌল কাকে বলে গো? ইউরেনিয়ামের তরল মৌল সব বলে দিয়েছিলাম। ইউরেনিয়ামের তরল মৌল তোমার হচ্ছে 92 এর উপরে। হ্যাঁ, 92 থেকে 113 পর্যন্ত না কত পড়ে থাকে, পরে ইউরেনিয়ামের পরবর্তী মৌল। ঠিক আছে, তরল একটা অধাতুর নাম বলো। তরল ধাতু নাম বলে আরো তুই বলতো দেখি, তরল অধাতু একটা অর্ধ পরিবাহীর নাম বলো তো দেখি। আচ্ছা আচ্ছা,
একটি অধাতু তড়িৎ পরিবহন করতে বলে গ্রাফাইট, অর্ধ পরিবাহী সিলিকন, জার্মানিয়াম, অ্যান্টিমনি, বিসমাথিক। ধাতু কল্প বলো তো, তার মধ্যে ধাতু অধাতুর মধ্যে আসতে হবে। ওই তো অ্যান্টিমনি, বিসমাথিক সব ধাতু কল্প, মানে ধাতুর বর্তমান ক্যারেক্টারও আছে, অধাতুর ক্যারেক্টারও আছে। এগুলো অনন্যা ম্যাডাম এগুলো খাতায় লিখানো হয়েছিল মনে আছে? পর্দে সারানো ওই যা পড়ানো হয়েছিল ওর বাইরে একটাও পড়বে না। বলতে দেখি তুই বল, এটা নাম বলতে আমি ঠিক না। আরে তোর বাচ্চা বেলাকার প্রশ্ন বলছে, এটা বলতে চেষ্টা করো। বলছে যে আমাদের বায়ুতে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি থাকে? হ্যাঁ, কেউ বলবে না, বলো। নাইট্রোজেন। অক্সিজেন নয় বাবু, 77.78.14% হচ্ছে, 77.88.78% হচ্ছে এতে। তারপর অক্সিজেন সেকেন্ড 20.60। তাহলে বোঝা গেছে। কার্বন ডাই অক্সাইড কত? 0.06। এটা বোঝা গেছে। একটি নিষ্ক্রিয় মৌলের নাম বলো যেটি তেজস্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় এগুলো পড়তে হবে। যা কি বলতে বলতে কি চলে গেল শোনা না? ঠিক আছে, এগুলো পড়তে হবে। এগুলো পরীক্ষায় কেন ধরছি? এই চন্দনা এগুলো আমি লিখেছিলাম, ঠিক আছে? এগুলো কিন্তু হ্যালো চন্দনা, এগুলো লিখেছিলাম, ঠিক আছে? তোমাকে পিডিএফ পাঠিয়ে দেবো আজকে। এই শোনো, তাহলে ব্যাপারটা কি? হ্যাঁ, আমাদের যে শোনা সেটাকে বলা হচ্ছে অ্যাকোয়ারিজম। মানে তিন অনুপাত এই 3:1 অনুপাত লেখা হয়। এটা বলে অনুপাত না। 3 আয়তন গাঢ় H এর সঙ্গে 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড মেশানো, এটাকে বলা হচ্ছে অম্লরাজ বা অ্যাকোয়ারিজম। এবার যে মিশ্রণটা তৈরি হবে না, সেই মিশ্রণের মধ্যে কি হয়, এটা কি করা হয়, তোমার এই বিভিন্ন সোনা দানাগুলো কি হয়, যখন এই কালো কালো জং পড়ে যায়, অ্যাকচুয়ালি কালো কালো জং পড়ে যায় মানে কি, ময়লা দেখবে, আর আমাদের তুতো টাইপের কিছু সারফেসান পড়ে, সবুজ সবুজ হয়ে যায়। ওই সময় এর মধ্যে দেখানো হবে একবার চুপারে পুরো চকচক চকচক করবে, 22 ক্যারেট করবে। এখন গোল্ডেন দাম কত? 75। आ रहे 1 लाख টাকা आ रहे और যারা বানানোর দরকার পানি। যাই হোক, অ্যাকোয়ারিজম 30টি অনুগুণে গাঢ় H এর সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিড মেশানো হয়, যে মিশ্রণটা তৈরি হয় সেটাকে বলে অম্লরাজ বা অ্যাকোয়ারিজম। এই যে মিশ্রণটা তৈরি হবে না, এই যে মিশ্রণটা তৈরি হবে এটাকে আমাদের অ্যাকোয়ারিজম বলা। এটার সাথে আমরা কি সোনার উপর তুলে দেওয়া যেমন করতে পারে, এটাকে আমাদের